আমরা কোনো প্রেডিকশন করি না, প্রেডিকশন আমাদের একেবারেই কাজ নয়। কাজেই আজকের পর্বের শুরুতেই বলে দিই, আপনি যদি দেখতে আসেন যে কে কটা আসন পাবেন সেই নিয়ে আমরা কোনো ভবিষ্যৎবাণী করেছি সেটা এই পর্বে নয়, এবং সেটা যদি কেউ দেখতে চান প্রথমেই বলে দিলাম যাতে আপনাদের সময় নষ্ট না হয়। দেখুন, আমরা আজ যেটা নিয়ে কথা বলবো সেটা হলো চিটার চ্যাটার। সাধারণ মানুষজন কি কথা বলছেন, মাটিতে কি কথা শোনা যাচ্ছে, এবং এটাকে নিউজ রুমে বলা হতো লুজ টক, বা আপনি ভাবতে পারেন এটাকে ফুড ফর থট, যে কোন কথাগুলো শোনা যাচ্ছে। আপনি 4 জুন নির্বাচনের ফলাফল দেখার সময় এই কথাগুলো মাথায় রাখতে পারেন যে এই কথাগুলো বা এই ট্রেন্ডের সঙ্গে ফলাফলের কতটা মিল দেখতে পাওয়া যাচ্ছে, বা ট্রেন্ডের থেকে ফলাফল আসলে কতটা দূরে রয়েছে। আজকের পর্বে বেশ কিছু ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করেছি। যেমন ধরুন, যে রাজনৈতিক দলের ভোট শেয়ার বেশি তারা বেশি আসন পাননি, এটা কি করে হতে পারে? কিংবা এই যে সন্দেশখালির মতো একটা ঘটনা, কিংবা এই যে চাকরি বাতিল হলো, দুর্নীতি, নির্বাচনের আগে এবং নির্বাচনের মধ্যে এরকম যে খবরগুলো সামনে এসেছে সেগুলো কি ভোটকে প্রভাবিত করতে পারছে? বামেদের ভোট শেয়ারের নিরিখে কি দেখতে পাওয়া যাচ্ছে? তৃণমূল কংগ্রেস বা বিজেপির ক্ষেত্রেই বা এই পশ্চিমবঙ্গে কি ধরনের ট্রেন্ড দেখা যাচ্ছে? এইরকম নানা প্রশ্নের উত্তর নিয়েই কিন্তু আমাদের আজকের এই পর্বটা। স্যাম্পল সাইজ কি, কদিন রাস্তায় নেমেছেন? দেখুন, আমাদের এই চ্যানেলে আমাকে ক্যামেরার সামনে দেখা যায় বটে, তবে আমি একা কাজ করি না, আমাদের একটা টিম রয়েছে। এটা একটা টিম এফার্ট, এবং শেষ দিন পর্যন্ত এটা টিম এফার্টই থাকবে। তো আমরা এই যে ট্রেন্ডস বা এই যে কারা কি ভাবছেন, এই চিটার চ্যাটার, এগুলো জানার জন্য যেরকম বিভিন্ন রিপোর্ট, সার্ভে রিপোর্ট, ইলেকশন কমিশনের বিভিন্ন তথ্য, সেই সমস্ত কিছু দেখেছি, ভোটার ট্রেন্ডস দেখেছি, তারই সঙ্গে আমরা এমন কিছু নোডস ছোঁয়ার চেষ্টা করেছি যেখানে প্রচুর মুভমেন্ট আছে, যেখানে এক জায়গার মানুষ নেই, যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এবং যান। যেমন ধরুন, স্প্ল্যানেড বাস স্টপ, কিংবা হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, ব্যান্ডেল জাংশন, আসানসোল জাংশন, এই ধরনের বিভিন্ন জায়গা, কলকাতা এয়ারপোর্টের বাইরে, আমরা এইখানেই কিন্তু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। এবার এখান থেকেই যে ট্রেন্ডগুলো উঠে এসেছে সেগুলো আজকের পর্বে আপনাদের সামনে রাখছি। এই পর্বের দুটো ভাগ রয়েছে, প্রথম ভাগ আপনারা আজ দেখতে পাবেন এবং দ্বিতীয় ভাগ আপনারা দেখতে পাবেন পরের দিন। প্রথম পয়েন্ট, 2019 থেকে একটা ট্রেন্ড যেটা নির্বাচনে দেখতে পাওয়া গেছে পশ্চিমবঙ্গের মাটিতে, সেটা সেই সময় হয়তো ভেঙে বলা হয়নি, কিন্তু এখন ভেঙে বলার দরকার আছে। আর সেটা হচ্ছে কে কটা আসন পেল আর কার ভোট শেয়ার কতটা, এই দুটো কিন্তু খুব আলাদা জিনিস। মানে যে রাজনৈতিক দল সব থেকে বেশি আসন পেয়েছে তাদের ভোট শেয়ার কিন্তু সব থেকে বেশি নাও হতে পারে। এটা কখন হতে পারে, কিভাবে হতে পারে? মনে করুন 10 কোটি ভোট রয়েছে, তার মধ্যে থেকে একটি রাজনৈতিক দল 5 কোটি ভোট পেয়েছে, একটি রাজনৈতিক দল 4 কোটি ভোট পেয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে রাজনৈতিক দল 4 কোটি ভোট পেয়েছে তারা সব থেকে বেশি আসন পেয়েছে। এটা তখনই হতে পারে যখন দেখা যায় যে যাদের কাছে বেশি আসন রয়েছে তারা বেশিরভাগ আসনেই যে জিতেছে, মার্জিনটা খুব কম ছিল, 2000, 5000, 6000 ভোটে তারা জিতেছে। আর যে রাজনৈতিক দল কম আসন পেয়েছে কিন্তু ভোট শেয়ার যাদের বেশি, তারা, তার মানে যে আসনগুলোয় জিতেছে সেখানে তারা দারুণ মার্জিনে জিতেছে, একেবারে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ভোটে তারা জিতেছে। দ্বিতীয় পয়েন্ট, যখন সবে সবে সাংবাদিকতায় ঢুকেছি, একজন সিনিয়র প্রশ্ন করেছিলেন, বলতো ভোট কে করে? আমি বলেছিলাম কে আবার করবে, মানুষ করে, মানুষ ছাড়া আর কে করবে? সেই সিনিয়র বলেছিলেন, না, ভোট দুটো এম করে, কিন্তু তার মধ্যে একটা এমও মানুষ নয়, ভোট করে মানি অ্যান্ড মাসল। এই দুটোর রমরমা যাদের কাছে রয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে ভোটের বাজারে, তারাই করে খাবে। তাহলে এই দিক থেকে দেখতে গেলে একদিকে যেমন বলতে হবে যে পশ্চিমবঙ্গের মাটিতে এই মানি অ্যান্ড মাসেলের প্রতিযোগিতায় কংগ্রেস আর সিপিআইএমকে দূর দূর পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, তাদের পাত্তা পাওয়া যাবে না। তেমনি আরেক দিকে বলতে হবে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এই দুজনের মধ্যে তো ডেফিনেটলি একটা প্রতিযোগিতা হবে। মানি পাওয়ারের কথা বলতে গেলে তৃণমূল কংগ্রেসের মানি পাওয়ার যে কম নয় সেটা তো খুব স্পষ্ট, কিন্তু তাই বলে বিজেপির মানি পাওয়ার যে সব থেকে বেশি, সেখানেও কোনো দ্বিমত নেই। বিজেপির মানি পাওয়ারের সঙ্গে আপনি যদি তৃণমূল কংগ্রেসের তুলনা করতে যান, তৃণমূল কংগ্রেসও আবার বিজেপির ধারে কাছেও আসবে না। এটা ঠিক কথা যে বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপিকে মানি পাওয়ারের দিক থেকে টক্কর দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও বিজেপির মানি পাওয়ারের সঙ্গে কিন্তু তৃণমূলের মানি পাওয়ারের কোনো তুলনাই হবে না। কিন্তু সেখানেই আবার আপনি যদি মাসেল পাওয়ারের কথায় আসেন, তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের কাছে এটা এখনো পর্যন্ত বেশি রয়েছে। আর সেটা কিন্তু অবশ্যই দীর্ঘদিনের সংগঠন এবং তারই সঙ্গে দীর্ঘদিন ক্ষমতায় থাকা দুটোরই ফল। এখনো পর্যন্ত বুথ লেভেলে কর্মী দেওয়া, ঢেলে সাজানো, সেখানে প্রচুর আয়োজকদের উপস্থিত রাখা, অবজারভার হিসেবে অনেক মানুষকে রেখে দেওয়া, ক্যান্ডিডেট মার্কিং করা, এই সমস্ত কিছু তৃণমূল কংগ্রেস এখনো বেটার করে, কারণ তাদের কাছে মাসেল পাওয়ার অনেকটা বেশি। কিংবা যদি আপনি বলেন জাস্ট শো অফ স্ট্রেংথ, এখানে কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে এগিয়ে রয়েছে।
দেখুন বিজেপি অনেক জায়গাতেই এবার কিন্তু এই মাসেল পাওয়ার দেখানোর চেষ্টা করেছে, অনেক জায়গাতেই তারা বেশ কিছুটা সফল হয়েছে, কিন্তু এখনও তৃণমূলের থেকে তারা বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। এবং 2021-এ বিজেপির সংগঠনের ব্যর্থতা, যেটা তাদের অনেকটা ভুগিয়েছিল, অনেকটা তাদেরকে খোঁচা দিয়েছিল, সেখান থেকে 2024-এ বিজেপির সংগঠন যে দারুণ উন্নতি করেছে, একেবারে লাফিয়ে ওপরের দিকে চলে এসেছে, এমনটা কিন্তু বলা যায় না। তৃতীয় পয়েন্ট, আচ্ছা সন্দেশখালি, চাকরি বাতিল, যেগুলো একদম ভোটের মুখে বা ভোট চলাকালীন দেখতে পাওয়া গেল, তার কোনো প্রভাব কি ভোটের ওপর পড়লো? খুব অপ্রিয় লাগলেও সত্যি কথা এটাই যে এই চাকরি বাতিল, চাকরি চুরি, দুর্নীতি, এগুলো কোনো দিন নির্বাচনের মুখ্য ইস্যু হয় না। এগুলো আন্ডারলাইন ফ্যাক্টর হিসেবে থাকে। মানুষ মনে করেন যে আচ্ছা ঠিক আছে, এরা তো অত্যাচার করে, এরা ক্ষমতায় আছে, কিন্তু তার সঙ্গে আরেকটা যোগ হলো যে এরা চোরও বটে। কিন্তু এইটার ওপরে ভিত্তি করে মানুষ ভোট দিতে যাচ্ছেন এবং সিদ্ধান্ত বদল করছেন, এটা আনফর্চুনেটলি দেখতে পাওয়া যায় না। আরও বিশেষ করে সেই সেক্টরের মানুষের কাছে, যাদের কাছে এই চাকরির প্রশ্নটা আসলে কোনো প্রশ্নই নয়, কোনো সমস্যাই নয়। কারণ তারা বেশিরভাগই হয় দিনমজুরি করেন, অন্য রাজ্যে গিয়ে তারা কাজ করেন, বা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তারা কাজ করেন, কিংবা তাদের নিজেদের ছোটোখাটো ব্যবসা রয়েছে, তারা হকারি করেন, অথবা খুব ছোট্ট ছোট্ট কিছু দোকান টোকান দিয়ে বসে রয়েছেন। তাদের কাছে এই সরকারি চাকরি কে পেলো না, কত টাকায় পেলো, কত টাকায় পেলো না, এর থেকে অনেক বেশি সমস্যা হচ্ছে নুন আনতে পান্তা ফুরোনো। তাদের ওই দৈনন্দিন চাল ডাল নুনের হিসেবে এই সরকারি চাকরির দুর্নীতিটা কখনোই মুখ্য ইস্যু হয়ে ওঠে না। এইবার আপনি বলুন সন্দেশখালি। দেখুন সন্দেশখালি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বিরাট বড় ইস্যু, একটা বিরাট বড় ঘটনা হিসেবে সামনে এসেছিল। এবার আপনি যদি বলেন নির্বাচনের ক্ষেত্রে, তাহলে সেখানেও বলতে হবে সন্দেশখালির নির্বাচনী রাজনীতিতেও কিন্তু একটা সময় একটা বিরাট মোমেন্টাম ছিল। কিন্তু তারপর দেখা গেল শাসক দলের অনুপ্রেরণাই হোক বা ওই মেঘের আড়াল থেকে আক্রমণ যাই হোক না কেন, তারা বেশ কিছু ভিডিও প্রকাশ করলো, স্টিং ভিডিও, যার মাধ্যমে সন্দেশখালির ঘটনাকে তারা সম্পূর্ণ নস্যাৎ করার চেষ্টা করলো। এবার তার কতটা প্রভাব আবার দেখতে পাওয়া গেল? কি প্রভাব দেখা গেল? কিছু মানুষ রয়ে গেলেন যারা বিশ্বাস করলেন যে না সন্দেশখালি হয়েছে এবং সেখানে যা যা অভিযোগ উঠে আসছে সেগুলো সত্যি, এই ভিডিওগুলো মিথ্যে। কিছু মানুষ এই ভিডিওগুলোকে বিশ্বাস করলেন এবং বললেন সন্দেশখালির ঘটনা সাজানো। আর কিছু মানুষ মাঝখান থেকে কমপ্লিটলি কনফিউজড, তারা এইসব দেখার পর বিশ্বাস করবেন না এই দোলাচলের মধ্যে ভুগছেন। তারা কিন্তু কনফিউজড হয়ে থেকে গেলেন। তারই সঙ্গে বলতে হয় সন্দেশখালির মতো একটা ইস্যু দিয়ে আপনি মানুষের ভোটের সিদ্ধান্ত পুরো বদলে দেবেন, এটা কিন্তু খুব কমই দেখতে পাওয়া যায়। আপনি বলতে পারেন যে দেখো শাসক দল যদি ক্ষমতায় আসে তারা কিন্তু এই রকম কাজকর্ম করবে, তুমি শাসক দলকে ভোটটা দিও না। ভোট দেওয়া থেকে আপনি তাকে বিরত করতে পারেন, কিন্তু সেই ভোট আপনি কতটা ট্রান্সফার করতে পারবেন সেটা কিন্তু বিরাট বড় একটা প্রশ্ন। এবং এখন এই বিশ্বাস অবিশ্বাস আর মাঝখানে কনফিউশনের দোলাচলে আটকে আপনি কতটা বিরত রাখতে পারলেন, এই কাটাকুটির মাঝখানে কতজনকে বিরত রাখতে পারলেন, সেটাই হচ্ছে আলটিমেটলি প্রশ্ন। চতুর্থ পয়েন্ট, আমি দুটো পর্বতেই এই পয়েন্টটার কথা বলবো, কারণ দুটো ক্ষেত্রেই এটা ভীষণ রকম রেলিভেন্ট। আর সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে 2021-এর নির্বাচনের সময় আমরা দেখেছিলাম প্রচুর বড় বড় এক্সপার্টরা ছিলেন, পণ্ডিতরা ছিলেন, যারা নিজেদের চ্যানেলে বসে দারুণ সব প্রেডিকশন করেছিলেন, এবং ভোটের পর দেখা যায় তাদের প্রেডিকশন বিন্দু মাত্র মেলেনি। এটা অত্যন্ত লজ্জার একটা বিষয় যে তারা কাকে বোকা বানাচ্ছেন, নিজেদের নাকি অন্যদের। সকলেই জানে, আমি আপনি আমরা সকলেই জানি যে কোন রাজনৈতিক দলের হয়ে তারা তাবেদারি করে এই সমস্ত প্রেডিকশনের কথা সামনে রেখেছিলেন, এবং সেখানে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, বিজেপি কেউ বাদ নেই, প্রত্যেক দলের তরফ থেকেই এরকম অদ্ভুত অদ্ভুত সব প্রেডিকশন সামনে রাখা হয়েছিল যেগুলো মেলেনি। এবার আপনি বলতেই পারেন যে আপনি কেন প্রেডিকশন করছেন না, আপনিও গেস করুন না, কে বারণ করেছে? দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি তো এখানে প্রথমত প্রেডিকশন করতে বসিনি। এই যে প্রেডিকশন যারা বলছেন আমরা সার্ভে করে গোপন সূত্র থেকে বিভিন্ন রকম খবর টবর পেয়েছি, তাদের কাছে একটা সার্ভে গোটা রাজ্য জুড়ে, দেশ তো ছেড়ে দিন, গোটা রাজ্য জুড়ে একটা সার্ভে করার মতো রিসোর্সেস নেই। বিরাট বড় টিম দরকার হয়, সেটা তাদের কাছে নেই। বড় বড় যে সংবাদ মাধ্যম, তাদের কাছেও সার্ভে করার মতো রিসোর্সেস থাকে না। তারাও আলাদা করে একটা এজেন্সিকে ভাড়া করে, যে এজেন্সি শুধুমাত্র এই সার্ভের কাজটাই করে। সেই এজেন্সির সার্ভে রিপোর্ট নিয়ে সংবাদ মাধ্যম দেখায় যে দেখুন অমুক এজেন্সি করেছে, আমরা তাদের রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি। তো সেখানে দাঁড়িয়ে প্রথমত আমরা সেই বিজনেসে নেই, সেই কাজটা আমাদের নয়। দ্বিতীয় কথা, কোনো তথ্যের ওপর ভর না করে নিজের মনের মাধুরী মিশিয়ে তুক লাগলে আর না লাগলে তাক, এইরকম করে একটা প্রেডিকশন তো আমরা করতেও পারবো না। কারণ
এবারেও যারা প্রেডিকশন করেছেন ভোটের ফলাফল বেরোনোর পর দেখা যাবে কারুরটা মিলেছে কারুরটা মেলেনি। এবার যাদেরটা লাগলো তুক তারা নৃত্য করবেন, যাদেরটা লাগলো না তারা দুদিন বসে কান্নাকাটি করবেন চ্যানেলে, দেখুন আমি তো বলেইছিলাম, আমি তো ভেবেইছিলাম, আমি তো খবর পেয়েছিলাম, তার মানে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, তার মানে অমুকটা হয়েছে, তার মানে তমুকটা হয়েছে। এইভাবে দুদিনের নাকি কান্না 3 দিনের দিন তারা আবার শুরু করে দেবেন গোপন সূত্রে আমি খবর পেয়েছি, আমাকে অমুক বলে গেছে কানে কানে। তো সেটা আমরা করতে পারবো না। অতএব সেই কারণেই এই প্রেডিকশনের বিজনেসে আমরা নেই, এবং সেই কারণেই সমস্ত প্রেডিকশন আপনাদের অবশ্যই শোনা উচিত, কিন্তু তারই সঙ্গে নিজের মতামতটা নিজে তৈরি করা উচিত। এইটা আমরা একদম শুরুর দিন থেকে বলছি যে আপনারা সকলেরটা শুনুন, নিজের মতামত নিজে তৈরি করুন, ইনক্লুডিং আমাদেরটাও শুনুন, কিন্তু কোনোটাকেই ধ্রুব সত্য বলে মেনে নেবেন না। সব দিকটা দেখে শুনে তারপর নিজের মতামত নিজে তৈরি করুন। আপনার হয়ে আপনার মতামত যেন অন্য কেউ তৈরি করে না দেয়, কারণ খবরটা তো সেরেলাক নয় যে আপনি গিলে নিলেন আর শরীরে পুষ্টি লেগে গেল। খবর সবারটা শুনুন, নিজের মতামত নিজে তৈরি করুন। 5 নম্বর পয়েন্ট, একটা সময় বামেদের বলা হতো তারা বৃদ্ধদের দিয়ে T20 ম্যাচ জেতার চেষ্টা করছে, অথচ তারা দুপা হাঁটতে না হাঁটতে হাঁপিয়ে বসে পড়ছেন। এইবারে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে এমন অনেককেই প্রার্থী করা হয়েছে যাদের বয়স তো অনেক বটেই, তারই সঙ্গে তারা একেবারে পলিটিক্যাল ডেড ওয়েটে পরিণত হয়েছেন। তারা কোনো না কোনো ফিকিরফন্দি করে এইবারে টিকিটটা পেয়ে গেছেন, এইবারে প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েছেন, কিন্তু প্রার্থী হওয়ার পরে দলের কর্মী সমর্থকদের ওপরে পুরো বডি ছেড়ে দিয়েছেন, শরীর এলিয়ে দিয়ে বলছেন যে নাও তোমরা এবার আমাকে বয়ে নিয়ে যাও, তোমরা আমাকে তুলে ধরো, আমাকে জেতাও। এর মধ্যে বেশিরভাগকেই কিন্তু পরবর্তী নির্বাচনে আর দেখতে পাওয়া যাবে না। তাদের নির্বাচনী রাজনীতি বা সক্রিয় রাজনীতিতেও কিন্তু সেভাবে দেখতে পাওয়া যাবে না, তাদের একটা ইতি টানা হবে রাজনীতির দিক থেকে। তারা যদি এবারে কেউ জিতে যান তাহলে তো ভালো কথা, তারপরেও তাদের পরবর্তী রাজনীতিতে পরবর্তী নির্বাচনে খুব একটা দেখতে পাওয়া যাবে না। কিন্তু যদি হেরে যান তাহলে তো কথাই নেই, ফলাফল বেরোনোর সঙ্গে সঙ্গে গলায় গাঁদার মালা, তোমার দপ্তরে তালা। কারণ রাজনীতিতে যে ধরনের পরিবর্তন, যে ধরনের বদল আসতে চলেছে, সেখানে দাঁড়িয়ে এই পলিটিক্যাল ডেডওয়েট যাদের কথা বলছি বিভিন্ন রাজনৈতিক দলের জন্য, তারা শুধুমাত্র যে একটা অপ্রাসঙ্গিকতার পরিস্থিতি তৈরি করছেন তাই নয়, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তারা কিন্তু বর্তমানে লায়াবিলিটিতে পরিণত হয়েছেন। 6 নম্বর পয়েন্ট, দেখুন বামেদের ক্ষেত্রে আপনি যেটা বলতে পারেন এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে দেখা যাবে সেটা হচ্ছে ভোট শেয়ার তাদের বাড়বে এবং চোখে পড়ার মতো বাড়বে, কিন্তু সেখান থেকেই আবার দুটো চেন রিয়াকশন রয়েছে, দুটো প্রশ্ন উঠে আসবে। এক হচ্ছে ভোট শেয়ার তাদের বাড়বে, কিন্তু সেখান থেকে জেতার ভায়াবিলিটি তৈরি করার যে পথটা সেটা কিন্তু এখনো লম্বা রয়েছে। অর্থাৎ ভোট শেয়ার তাদের বেড়ে যতটা হবে আর জেতার জন্য যতটা লাগবে তার মধ্যে যে গ্যাপটা সেটা কিন্তু তাদের কভার করতে হবে। এবং দ্বিতীয় কথা, বামেদের ভোট শেয়ার যদি বাড়ে তাহলে কিন্তু দিস উইল अगेन ব্রিং দেম ব্যাক আন্ডার স্ক্রুটিনি, কারণ পশ্চিমবঙ্গে বামেদের ভোট শেয়ার খেয়েই বাকি দুটো রাজনৈতিক দল তো হৃষ্টপুষ্ট হয়েছে। বামেদের ভোট শেয়ার এবার যদি বাড়ে সেটাকে আরও বাড়তে দেওয়াটা সেই দুটো রাজনৈতিক দল যাদের অনেকটা বেশি ক্ষমতা রয়েছে বর্তমানে তাদের জন্য প্রবলেমেটিক হতে পারে। তার ফলে কিন্তু বামেদের ওপরে, বিশেষ করে নিচু তলার কর্মীদের ওপরে আবার আক্রমণ নেমে আসতে পারে, বা সেই কর্মী সমর্থকদের অন্য দল নিজেদের দিকে টানার একটা প্রচেষ্টা আবারও শুরু করতে পারে। 7 নম্বর পয়েন্ট, বিজেপি এবং তৃণমূলের ক্ষেত্রে আমরা কি দেখতে পেতে পারি? দেখুন পশ্চিমবঙ্গে একটা এরিয়া রয়েছে যেটা তৃণমূলের গড় হিসেবে পরিচিত, বিশেষ করে সেটা হচ্ছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং কলকাতার পার্শ্ববর্তী যে লোকসভা আসনগুলো রয়েছে। আবার পশ্চিমবঙ্গে একটা বিজেপির গড়ও তৈরি হয়েছে যেটা হচ্ছে উত্তরবঙ্গ, দার্জিলিং, কোচবিহার, তার চারপাশের যে বিভিন্ন লোকসভা আসনগুলো সেটা। এবার কিন্তু দুটো রাজনৈতিক দলই সেই দুই রাজনৈতিক দলের গড়ে ঢোকার চেষ্টা করেছে, তাহলে কে সেই চেষ্টায় বেশি সফল হলো সেই প্রশ্নটাই উঠে আসবে। আপাত দৃষ্টিতে দেখতে গেলে বিজেপি হয়তো একটু বেশি সফল, কারণ তারা এবার কলকাতা উত্তরের মতো গুরুত্বপূর্ণ একটা লোকসভা আসনে এমন একজন প্রার্থীকে দাঁড় করাতে পেরেছেন যিনি একটা বড় টক্কর দিতে পারবেন বিজেপির হয়ে, যিনি মার্জিনটা কমিয়ে আনতে পারবেন, সেই সম্ভাবনা দেখা যেতে পারে। আবার আপনি উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখেন তৃণমূল কংগ্রেস এবার খুব কশাস, খুব বেছে বেছে প্রার্থী দিয়েছে, প্রচুর সেখানে ক্যাম্পেনিং হয়েছে, কিন্তু সেখানে তারা খুব একটা যে দাঁত ফোটাতে পারবেন এমনটা কিন্তু মনে হচ্ছে না। মোদ্দা কথাটা হচ্ছে যে তৃণমূল এবং বিজেপির গড় হিসেবে যে জায়গাগুলো পরিচিত, তৃণমূল এবং বিজেপি দুজনেই কিন্তু দুজনের গড় ঘাঁটি যাই বলুন না কেন সেখানে শীত কাটবে, সেখানে বাড়বে এবং সেটা 10% মতো হতে পারে। 8 নম্বর পয়েন্ট, শাসক দলের সব থেকে বড় প্রবলেমটা না এই দুর্নীতি, শাসক দলের এত নেতারা জেলে রয়েছেন সেটা নয়। শাসক দলের সব থেকে বড় প্রবলেম মানুষের কথায় যেটা উঠে আসছে সেটা হলো শাসক দল নিজে শাসক দল, তাদের এই কথা বলা যে আমরা শাসক দল, আমরা ক্ষমতায় রয়েছি। এবারে দেখবেন লোকসভা নির্বাচনের প্রচারে বারবার বিভিন্ন জায়গা থেকে এই সমস্যার কথা উঠে এসেছে, রাস্তা নেই, জমা জল, বিদ্যুৎ পরিষেবা নেই, বিভিন্ন রকম সমস্যা, এবং সেগুলোর সমাধান হচ্ছে না। দায়িত্বটা কার? সাংসদ বলছেন বিধায়ক দেখবে,
বিধায়ক বলছেন পুরো প্রতিনিধি দেখবে, পুরো প্রতিনিধি বলছেন যে না সাংসদ তো বলেছিলেন ফান্ড পাঠাবেন, তিনি পাঠাননি। তাহলে সমস্যা তাদের নিজেদের দলের মধ্যেই কিন্তু সমাধান করা যাচ্ছে না। বারবার প্রশ্ন উঠে আসছে, তারা ক্ষমতায় থেকেও সমাধান করতে পারছেন না। নির্বাচনী প্রচারে গিয়ে, লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতামন্ত্রীরা রয়েছেন তারা বারবারই বলছেন যে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, দেখো আমরা এত টাকা দিচ্ছি, এত উন্নয়ন করছি। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের মধ্যে থেকে যে অভিযোগটা উঠে আসছে সেটা হলো, আমাকে 1000 টাকা দিচ্ছেন বটে, কিন্তু সে টাকা তো আমার বেরিয়ে যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে কোথাও কোথাও কাটমানি দিতে হচ্ছে, অথবা অন্যান্য জায়গায় অমুকটা তোমাকে পাইয়ে দেবো তুমি টাকা দাও, তমুক প্রকল্পটা তোমাকে পাইয়ে দেবো তুমি টাকা দাও, অমুক সুবিধাটা তোমাকে পাইয়ে দেবো তুমি টাকা দাও। রাজ্য সরকার বলছেন আমি 100 দিনের কাজের টাকা দিয়ে দেবো, কিন্তু সেই টাকাটা পাওয়ার জন্যও বলা হচ্ছে যে আমাকে কাটমানি দিতে হবে। তাহলে আমার সমস্যার সমাধানটা হচ্ছে কোথায়? এখন পশ্চিমবঙ্গের শাসক দলের জন্য পরিস্থিতি এরকম হয়ে দাঁড়িয়েছে যে কাপড়ে কতগুলো ফুটো আছে আমরা তাপ্পি মারি, সেই পরিস্থিতি নেই। কোথায় এক টুকরো কাপড় পড়ে আছে সেইটুকু খোঁজার জন্য তাদের এগোতে হচ্ছে। আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি। এই পর্বের দ্বিতীয় ভাগ আসছে আগামীকাল, অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না। আর এই পর্ব সম্পর্কেও আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন।